আসসালামু আলাইকুম। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কয়েকটি টাফ হার্ড যার মানে কঠিন প্রশ্ন আমি রাজনীতিবিদ তার সাথে দেশপ্রেমিক লোকদের কাছে করতে চাই। প্রথম কোশ্চেনটাই করা হচ্ছে, যাদের বিরুদ্ধে প্রতারণার মতো অভিযোগ, যাদের বিশ্বাস করা যায় না, যাদেরকে আপনারা বলছেন দীর্ঘদিন আলোচনার পরে যারা আপনাদের জিনিসটাকে ডুপ্লিকেট না মানে বাদ দিয়ে আপনার সিগনেচারের সাথে প্রতারণা করেছেন, তাদের অধীনে আপনারা কি একটি নিরপেক্ষ নির্বাচন আশা করতে পারেন? এবং যদি তাদের অধীনে নির্বাচনে যান, এই যে জনগণের টাকা পয়সা খরচ হওয়ার পরে যদি সেম প্রশ্ন করেন, সেম অবিশ্বাস নিয়ে আসেন, যদি সেম সিনেমাটাকে নিয়েছেন না মেনে নেন, এই যে পাবলিক ফান্ড ক্ষতিগ্রস্ত হবে, এর দায়িত্ব কে নেবে? দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে বাংলাদেশের শত্রু কে? বাংলাদেশের শত্রু যারা বাংলাদেশকে বিশ্বাস করে না, বাংলাদেশের শত্রু যারা বাংলাদেশকে ব্যবহার করে নিজেদের সম্পদের পাহাড় করে, বাংলাদেশের শত্রু কি তারা যারা বাংলাদেশের এই সাধারণ মানুষের টাকা সম্পদ লুট করে বিদেশ নিয়ে যায় তারা, নাকি যারা বাংলাদেশের শত্রু ছিল অদ্যবধি পর্যন্ত বিভিন্নভাবে বাংলাদেশের ডেভেলপমেন্ট বলেন, বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা বলেন, সেগুলোর সাথে প্রতারণা করেন? এক্সাম্পল হিসেবে বলতে পারি, দীর্ঘ 16 বছর বাংলাদেশের সমস্ত দল এক্সেপ্ট ফ্যাসিস্ট ব্যতীত একটি নিরপেক্ষ ইলেকশনের জন্য চেষ্টা করেছেন তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে। এবার আমরা লক্ষ্য করি যে কোনো রাজনৈতিক দল বলেন যে এটা তাদের চিন্তার ফসল। তাহলে কেন এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার ফর্ম করা হচ্ছে না? এবং এর সাথে আরেকটি কোশ্চেন করতে চাই, যারা বাংলাদেশের পিআর, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি, আমি সরি টু সে অনেকের চেয়ে ইন্টেলিজেন্স ক্যাপাসিটি আল্লাহ আমাকে কম দেয়নি এবং ছোটবেলা থেকে রাজনীতি করি। পিআর সিস্টেমটা তো আমারই বোধগম্য না এই দেশের এই সিচুয়েশনের ক্ষেত্রে। সেক্ষেত্রে যারা পিআর নিয়ে কথা বলছেন, গণভোট নিয়ে কথা বলছেন, যারা গণভোট চাচ্ছেন, তারা কি এই দেশের মানুষকে বিশ্বাস করেন? যদি বিশ্বাস করেই থাকেন, যদি বাংলাদেশকে বিশ্বাস করে থাকেন, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করলাম, 71-এ আপনাদের যে ভূমিকায় থাকুক না কেন, বর্তমান 2025-এ আজকে 2রা নভেম্বর প্রশ্ন করতে চাই, আপনারা সেন্ট্রালি আপনাদের ক্যান্ডিডেটের পোস্টার করেছেন, এমপি থেকে আরম্ভ করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত, শহর থেকে গ্রাম পর্যন্ত। আমি গতকালকে গ্রাম থেকে এসেছি। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করলাম, আমার ইনবক্সে আপনারা শু করেন যে আপনারা বাংলাদেশ জিন্দাবাদ লেখেন। কোন দল বাংলাদেশ জিন্দাবাদ বলে, কোন দল অনলোচন বলে, কিন্তু বাংলাদেশকে কিন্তু বিশ্বাস করে এবং স্বীকার করে। কিন্তু বাংলাদেশের একটি রাজনৈতিক দল যারা নিজেদেরকে সবচেয়ে বেশি ইন্টেলিজেন্স মনে করে, তারা কেন বাংলাদেশ জিন্দাবাদ মনে করে না? বাংলাদেশের যারা সেনাবাহিনী বলেন, বিমান বাহিনী বলেন, নৌবাহিনী বলেন, র্যাব বলেন, পুলিশ বলেন, তাদের প্রথম এবং একমাত্র বিশ্বাস কি বাংলাদেশ। তারা বাংলাদেশের জন্য মরতে পারেন, তারা বাংলাদেশের জীবন দিতে পারেন। কিন্তু একটি রাজনৈতিক দল আপনারা এই দেশের আলো বাতাস সমস্ত কিছু বিশ্বাস করবেন, কিন্তু এখনো বাংলাদেশকে মেনে নিতে পারবেন না। আপনাদের পোস্টারে সমস্ত কিছু লেখা থাকবে, আপনাদের উদ্দেশ্য আদর্শ লেখা থাকবে, কিন্তু বাংলাদেশ জিন্দাবাদ আপনারা লিখবেন না। আপনারা কিভাবে গণভোট নিয়ে মানুষকে কনফিউজ করছেন? সেই কোশ্চেনটা আপনাদের কাছে রেখে গেলাম। যদি বাংলাদেশকে বিশ্বাস না করেন, এই দেশে আপনাদের রাজনীতি তো দূরের কথা, আপনাদেরকে এই দেশে অবস্থান করার মতো কোনো অধিকার নাই। পারলে আমার প্রশ্নের উত্তর দেন যে বাংলাদেশকে যদি বিশ্বাস করেন, আপনারা জাতীয় পথে সেন্ট্রালি ডিসাইড করে গ্রাম থেকে শহর পর্যন্ত পোস্টারিং করেছেন, সবার চোখে আজ থেকে লক্ষ্য করেন, দেখেন ওই রাজনীতি দলের পোস্টারে বাংলাদেশ জিন্দাবাদ লেখা আছে কিনা, অথবা অন্য কোনো বাংলাদেশ সম্পর্কিত কোনো স্লোগান লেখা আছে কিনা। মির্জা ফখরুল সাহেব আমার শ্রদ্ধেয় রাজনীতিবিদদের মধ্যে একজন। আমি আপনাকে উদ্দেশ্য করে একটা প্রশ্ন করতে চাই। বাংলাদেশের একদম গ্রামের সাধারণ মানুষ বলেন, শিক্ষিত অশিক্ষিত যে কোনো লোকই বলেন, যাদের বিশ্বাসের ফলে বিএনপি আজকে গণমানুষের দল, সেটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সততা, দেশপ্রেম, দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা। আমার ছোটবেলায় রেডিওতে তার কথা শুনেছি, তার শহীদ হওয়ার পরে কয়েক মাস, সেটা অদ্যবধি পর্যন্ত সকল রাজনৈতিক দল সেটা স্বীকার করতে বাধ্য যে উনি ছিলেন নির্লভ এবং দেশপ্রেমে দীর্ঘ প্রতিজ্ঞবদ্ধ, যে কারণে ওনার মৃত্যুর পর পাওয়া গিয়েছিল একটি ভাঙ্গা সুটকেস এবং সেটা গেঞ্জি।
সেই নিঃস্বার্থ লোকের সাথে যে অন্য একটা লোকের সাথে তুলনা চলে, যে 100% আপাত মস্তক একজন স্বার্থবাদী, যে গরিব অসহায় মানুষকে ব্যবহার করে, শুধু ব্যবহারই করে নিজের সম্পদ পাহাড় তুলেছেন, দেশ বিদেশে সুনাম অর্জন করেছেন, সেটা ধারাবাহিকতা আবার বাংলাদেশে এসেছেন এবং আপনারা এখন বলছেন তারা আপনাদের সাথে প্রতারণা করছেন। এবং আদম ব্যাপারে লাইসেন্স থেকে আরম্ভ করে, দেশের টাকা বিদেশে নেওয়ার লাইসেন্স, ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে, এবং নিজেকে ট্যাক্স ফ্রি রাষ্ট্র ঘোষণা, ট্যাক্স ফ্রি একজন ব্যক্তি ঘোষণা করছেন। সেই লোকের সাথে কি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে কোনো ক্রমে তুলনা চলে? আচ্ছা, তারপরে কোশ্চেন, আমি কিন্তু কোশ্চেন রাখছি, এই যে নির্বাচন, পিআর, গণভোট, বিভিন্ন ধরনের বিভিন্ন আজগুবি কথা নিয়ে এসে নির্বাচনকে পিছানোর চেষ্টা করা হচ্ছে। এই নির্বাচনটা পিছালে কে বেশি লাভবান হবেন? এই প্রশ্নটা শুধু রাজনীতিবিদদের কাছে বলবি, রাজনীতি কর্মীদের কাছে বলি, যারা বর্তমানে ফ্যাসিস্টকে তাড়িয়ে ফ্যাসিস্টকে থেকে দেশকে মুক্ত করতে চাচ্ছেন, তাদের কাছে বলি, নির্বাচন পেছালো হলে কে বেশি লাভবান হবেন একবার ভাববেন কি? আরেকটি কোশ্চেন, জুলাই সনদ, আজকের যে ইন্টারিম গভর্নমেন্ট, সেটা কি সাংবিধানিক ধারাবাহিকতায় আসছেন? রেফারেন্স 106 মাধ্যমে আসছেন? সেই সাংবিধানিক যে শপথ আপনি নিয়েছেন, সেই শপথটাকে একবার পড়বেন যে আপনি হচ্ছে যে কোনো অর্থে এই সংবিধানকে আপনি রক্ষা করবেন। সেই সংবিধানের পরিবর্তে যদি জুলাই সনদকে সামনে নিয়ে আসেন, সেটা কি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় না? আর সাংবিধানিকের সাথে যদি কোনো সাংঘর্ষিক হয়, আপনি শপথ নিয়ে রাষ্ট্র পরিচালনা করছেন, রাষ্ট্রের সমস্ত সুবিধা দিচ্ছেন, রাষ্ট্রের সমস্ত দায় দায়িত্ব নিচ্ছেন, তাহলে কি একদিন কি আপনাদের সম্ভাবনা আছে না, আজকাল যেমন আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার হচ্ছে, একদিন কি দেশদ্রোহিতার দায়ে আপনাদেরকে বিচার হবে না? কারণ আপনারা সাংবিধানিক শপথ নিয়ে আসছেন। আপনারা যে শহীদ মিলের বিপ্লবিক সরকার গঠন করতেন, দ্যাট ওয়াজ দ্য ডিফারেন্ট কোশ্চেন। যেহেতু আপনি শপথ নিয়ে আসছেন, সেহেতু সংবিধান আপনি রক্ষা করবেন, আপনার শপথের মধ্যে আছে। কিন্তু আপনি সংবিধানের শপথ নিয়ে সংবিধানকে আপনি নিগৃহীত বিগৃহীত করছেন, সংবিধানকে বিভিন্ন অ্যামেন্ডমেন্ট করার চেষ্টা করছেন, সেটা কি আপনারা পারেন কিনা এবং এটার কনসিকুয়েন্স কি হবে, সেটাই আপনাদের কাছে কোশ্চেন রাখতে চাই। এবং সর্বশেষ কোশ্চেন হচ্ছে খুব সিম্পল। পলাতক শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, সেখানে সমস্ত মানুষ দল মত নির্বিশেষে সবাই খুশি হয়েছিল যে আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখবো, একটি মডার্ন বাংলাদেশ দেখবো, সবাই যেখানে সুখে শুনতে সন্ত্রাসহীন একটা আইনের শাসনের একটা বাংলাদেশ দেখবো, বাংলাদেশ উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে, বাংলাদেশের সম্মান সারা পৃথিবীতে ভাববে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের সম্মান আপনারা কি বৃদ্ধি করতে পেরেছেন? বাংলাদেশের গণভোটের কথা বলেন আর স্বাভাবিক নির্বাচনের কথা বলেন, বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা বর্তমান কিভাবে ভাবছে, কি করতে চাচ্ছে, তাদের চিন্তার মধ্যে কোনো পরিবর্তন আসছেন কিনা, দয়া করে রাজনীতি দলগুলো ভাববেন। আমার বিশ্বাস, আমার সামান্য একটা দেশপ্রেম, দেশকে নিয়ে ভাবি, মানুষকে নিয়ে ভাবি, এই চিন্তাগুলো যদি আপনারা করেন, আপনারা, আমার বিশ্বাস আপনারা অনেক উপকৃত হবেন। সকলেই ভালো থাকবেন, বাংলাদেশ ভালো থাকুক, আমরা ভালো থাকুক। এসে আজকে লাইভ থেকে বিদায় নিচ্ছি। আসসালাম।